হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি। আজ আমরা চলে এসেছি আমাদের পুরুলিয়ার ট্যুরের তৃতীয় পর্ব নিয়ে। লাস্ট দুটো পর্বে আপনারা দেখে নিয়েছেন পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের জানা অজানা 15 থেকে 20টা স্পটের বিভিন্ন স্থানের পুরো ডিটেলস। যদি দেখে না থাকেন, উপরের আই বটনে লিঙ্কে দেওয়া রইল, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ার গড় সার্কিটের আরো কয়েকটি স্পট দেখার জন্য। চলুন শুরু করা যাক সেই গড় সার্কিটের ডিটেলস ভ্রমণ কাহিনী। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকার জন্য অনুরোধ রইল। প্রকৃতির কোলে নির্জন নিরিবিলি দুদিন কাটাতে হলে এই গিরিকন্যা রিসর্টে আপনারা অবশ্যই কিন্তু আসতে পারেন। তো চলুন আমরা আজকে যাচ্ছি গড় সার্কিটের দিকে। যেতে যেতে আপনাদের দেখাবো। জয়চণ্ডী পাহাড়ের হিল টপসে, আর আমার পিছনেই দেখা যাচ্ছে মা চণ্ডীমাতার টেম্পেল। সৌন্দর্য যেটা হচ্ছে এই যে সানসেট হতে যাচ্ছে, সানসেট দেখতে, এই বরন্তি দেখতে কিন্তু অসাধারণ সৌন্দর্য। আর এখানে দেখুন এই পাহাড়ের হচ্ছে গড় পঞ্চকোটের প্রাচীন মন্দির, গড় রাজাদের আমলে তৈরি হয়েছিল এই প্রাচীন মন্দির। বন্ধুরা, এসে পৌঁছেছি দেউলঘাটাতে। আর এই দেউলঘাটার মন্দিরের ঠিক পাশেই আছে এই কাঁসাই নদী বা কংসাবতী নদী। কংসাবতী নদীতে জল কিন্তু এখন বেশ ভালোই আছে এবং কয়েক মাস ধরে যে বর্ষা চলছে এবং গত 2-3 দিন ধরে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু নদীতে বেশ ভালো পরিমাণ জল আছে। আর নদীতে দেখা যাচ্ছে কয়েকজন স্নানও করছে। পাথরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই কংসাবতী নদী। আর এই কংসাবতী নদীর এই পাড়ের এই উপরে উঠলেই, এই সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠলেই আমরা পৌঁছে যাব হচ্ছে সেই দেউলঘাটার প্রাচীন মন্দিরে, যেটি তৈরি হয়েছিল কিন্তু মোগল সাম্রাজ্যে এবং তারপরে সেটা ধ্বংস হয়ে গেছিল এবং পরবর্তীকালে সেটা সেন বংশে কিছুটা প্রতিষ্ঠিত হয়েছিল, পুনর্নির্মাণ হয়েছিল এবং তারপরে এখন পর্যন্ত কিন্তু সেই মন্দিরের আর কোনো সংস্কার হয়নি। চলুন আমরা এই নদীবক্ষে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব হচ্ছে সেই দেউলঘাটার প্রাচীন মন্দিরে। মন্দিরের ধ্বংস অংশ এখানেও বিদ্যমান। সংস্কারের অভাবে দেখুন ঝোপঝাড়ে চারিদিক ঢেকে গেছে। আর এই পাশেই হচ্ছে কিন্তু এই কংসাবতী নদী। নিচে কসাই নদীর ওখানে ঘাট আছে, ওই ঘাটে মানুষের স্নান করে এসে এই রাস্তা দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন এই দেউলঘাটার প্রাচীন মন্দিরে। এখানে আছে গণেশ ঠাকুরের একটি প্রাচীন মূর্তি। গণপতির মন্দির, প্রাচীন রাধা গোবিন্দ মন্দির। রণচণ্ডী দেবীর মূর্তি, এটি হচ্ছে জগদ্ধাত্রী দেবীর মূর্তি। ভৈরবী দেবীর মন্দির। আর ভৈরবী দেবীর পাশে দেখুন 2021 সালে পাওয়া গেছে এই মূর্তিটি। এই পাশে যে কংসাবতী নদী, এই কংসাবতী নদীতেই পাওয়া গেছে কিন্তু একটা নর্তকীর এই অর্ধ মূর্তি, ভাঙা মূর্তি পাওয়া গেছে। সেটাকে কিন্তু এখানে যত্নের সঙ্গে রেখে দেওয়া হয়েছে। দেখুন শিবলিঙ্গ, একটি প্রাচীন শিব মূর্তি একটা। আর মন্দিরগুলোর অবস্থা কিন্তু খুবই শোচনীয়। সরকারের কাছে এবং প্রত্নতত্ত্ববিদদের কাছে কিন্তু আবেদন জানাচ্ছি যাতে কিন্তু এই জিনিসগুলোকে একটু রক্ষণাবেক্ষণ করা হয়। ओम नमः श्री शिवे नमो नमः या भक्त्या चक्र चक्र नमो नमः ओम नमः
দেউলঘাটের মন্দির থেকে আমরা এখন এগিয়ে চলেছি টুয়ার্ডস জয়চণ্ডী পাহাড় রঘুনাথপুরে। তো সময় লাগবে মোটামুটি ঘন্টা দেড়েক, দূরত্ব প্রায় 70 কিলোমিটার মতো। চলুন দেখা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে গিয়ে। দেউলঘাটের মন্দির থেকে বেরিয়ে কিছুটা দূর এসে আমরা ধরেছিলাম হচ্ছে রাঁচি পুরুলিয়া এক্সপ্রেসওয়ে। সেই রোড এসে আমরা টোল গেটের ঠিক বাদিক দিয়ে বাইপাস ধরে চলে যাচ্ছি টুয়ার্ডস রঘুনাথপুরের দিকে। আর সোজা টোলগেট ধরে সোজা চলে যেতে আপনারা পেয়ে যাবেন টুয়ার্ডস পুরুলিয়া শহর। সোজা চলে গেলে পৌঁছে যাবেন বাঁকুড়ার এই ডান দিকের রাস্তা হয়ে যাচ্ছে পুরুলিয়া শহর। আর আমরা এবার টুয়ার্ডস হচ্ছে পুরুলিয়া বরাকর রোড ধরে রঘুনাথপুর হয়ে জয়চণ্ডী পাহাড়ের দিকে। আমরা চলে এসেছি রঘুনাথপুর, সামনে রঘুনাথপুর জাংশন। সেখান থেকে ডান দিকে গেলে আমরা পৌঁছে যাব টুয়ার্ড জয়চণ্ডী পাহাড়ের দিকে। তো তার আগে রঘুনাথপুরে আমাদের কিছুটা সময় অতিবাহিত করতে হবে। আমরা লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে আমরা চলে যাব হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের দিকে। তো বন্ধুরা, এসেছি হীরক রাজার দেশে জয়চণ্ডী পাহাড়ে। এই জয়চণ্ডী পাহাড় চত্বরেই কিন্তু শুটিং হয়েছিল হীরক রাজার দেশে গুপি গাইন বাঘা বাইন। এই হচ্ছে সেই জয়চণ্ডী পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা। আমরা এখান থেকে সিঁড়ি বেয়ে এবার উপরে উঠব। টোটাল সিঁড়ি আছে 503টি। এখানে আশেপাশে অনেক দোকানও আছে ছোটোখাটো, চা জলখাবারের টুকটাক। তাদেরকেই জিজ্ঞেস করলাম, তারা বললো টোটাল 503টি সিঁড়ি আছে। আর সঙ্গে কিন্তু নেবেন একটা জলের বোতল অবশ্যই। চলুন শুরু করা যাক আমাদের এই সিঁড়ি বাওয়া। চলে এসেছি প্রায় 250টা সিঁড়ি মাত্র। ধীরে সুস্থে আসতে হবে। যাদের শ্বাসকষ্ট বা হাঁটুতে সমস্যা আছে তারা কিন্তু আসার চেষ্টা করবেন না। চলুন আরও এগোই আস্তে আস্তে। এখানে বসার জায়গাও আছে, আপনি চাইলে মাঝে মধ্যে বসে যেতেও পারেন। উপরে উঠে পেয়ে যাবেন শ্রী শ্রী বজরংবলী মন্দির, আর এর পাশেই আছে চণ্ডী মাতা মন্দির। আমরা প্রায় উপরে চলে এসেছি। তো বন্ধুরা, চলে এসেছি একদম জয়চণ্ডী পাহাড়ের হিল টপসে। আর আমার পিছনেই দেখা যাচ্ছে মা চণ্ডী মাতার টেম্পেল। আর এখানে এসে মনটা পুরো জুড়িয়ে গেল। তার কারণ আপনারা দেখাচ্ছে, জাস্ট ভিউটা দেখুন, কি অপূর্ব অপূর্ব ভিউ। কোন জায়গায় এসেছি, এত কষ্ট করে উপরে আসার ফল পাচ্ছি এখন। দেখুন একদম সামনে চলে এসেছি। জয়চণ্ডী পাহাড় হিল টপস থেকে জাস্ট ভিউটা দেখুন, কি অপরূপ সৌন্দর্য। পুরো 360 ভিউ এখান থেকে আপনি উপলব্ধি করতে পারবেন। সামনে দূরে রেল লাইনও দেখা যাচ্ছে। এইখানে আসার জন্য কিন্তু আপনি জয়চণ্ডী পাহাড় একটা রেল স্টেশন পাবেন। সামনে রেল স্টেশন আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো তখনই যাচ্ছে না, কিন্তু দূরে ওই জায়গাটা কিন্তু জয়চণ্ডী রেল স্টেশন দেখা যাচ্ছে। আর এখান থেকে এর ভিউটা দেখুন নিচের, জাস্ট অপূর্ব অপূর্ব এই ভিউ। এই জয়চণ্ডী পাহাড়ের উপরে এই হচ্ছে চণ্ডী মাতার টেম্পল, আর পাশেই আছে হনুমানজি টেম্পল। দেখুন পাথরের স্তম্ভটা কীভাবে দিনের পর দিন ধরে আটকে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চণ্ডী মাতার মন্দিরের সামনে, আর আমি এখন ঢুকতে চলেছি মন্দিরের ভিতরে। আর এখানকার ইতিহাস চলুন আমরা জেনে নিই এখানকারই পূজারী ঠাকুরমশাইয়ের সঙ্গে। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি। পূজারী সামনে বসে আছেন, ওনার সঙ্গে কথা বলে ডিটেলস তুলে ধরছি। এই মন্দির কয়েক হাজার বছরের পুরনো। যখন পুরনো মন্দির আমাদের ছিল, কাশীপুর পঞ্চকোট মহারাজের বংশধররা এখানে প্রথম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তখন মায়ের এই আদি শিলামূর্তি আমাদের পুজো হতো।
তারপর মন্দির ভেঙে যাওয়ার পর গ্রামবাসী আবার চাঁদা কালেকশন করে নতুন মন্দিরটাকে পুনঃসংস্কার করে 2003-এর 4 ফেব্রুয়ারি, এবং সেই দিন মায়ের ওই মূর্তিটা রাজস্থান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়। আগে সিঁড়ি ছিল না, এখন নূতন মন্দির যেদিন হয়েছে সেদিন সিঁড়ি হয়েছে, এবং সেই সিঁড়ি রঘুনাথপুর এক মারোয়ারি একাই করে দিয়েছে। বিশ্বনাথ আগরওয়াল রঘুনাথপুর, আচ্ছা, উনি করে দিয়েছেন সিঁড়িটা একাই, এবং মন্দিরটা আমাদের সবার দানে হয়েছে। সবার দানেই আমরা হচ্ছি এই মন্দিরের প্রথম সেবায়িত, কাশীপুর পঞ্চকোট রাজার সেবায়িত। আমার নাম নবকুমার দেওঘরিয়া। আমরা এখন দেওঘরিয়া হয়েছি কাশীপুর রাজার রাজ টাইটেল হিসেবে। আমরা হচ্ছি চ্যাটার্জি কাশ্যপপুত্র। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়ের উপরে চণ্ডীমাতা টেম্পলের ইতিহাস। আপনারা শুনলেন এখানকার পূজারীর মুখে। নামার সময় কিন্তু বেশি সময় লাগবে না, ঝাপাঝাপ নামতে পারবেন। তা আমি অলরেডি 365টা সিঁড়ি নেমে চলে এসেছি, আর আছে মতো 200 মতো কাছাকাছি। তো আমরা নিচে চলে এসেছি। 503খানা সিঁড়ি আপ ডাউন করে টোটাল 1006টা সিঁড়ি কিন্তু আমরা ক্রস করে চলে এসেছি। আপনারা চাইলে এখানে কিছু দোকান আছে, সেখানে আপনারা একটু চা কফি খেতে পারেন, বা একটু কোল্ড ড্রিঙ্কস বা শরবত জাতীয় খাবারও খেতে পারেন। আমরা এখন পুরুলিয়া বরাকর রোড ধরে চলেছি জয়চণ্ডী থেকে টুয়ার্ডস বরন্তী লেকের দিকে। ওই বাঁদিকে চলে গেল আসানসোল রোড, আর আমরা এই ডান দিকে চলে এলাম টুয়ার্ডস বরন্তীর দিকে। জায়গাটার নাম হচ্ছে সুভাষ মোড়। এই সুভাষ মোড় থেকে ডান দিকে ঘুরলেই আপনারা চলে যাবেন টুয়ার্ডস বরন্তীর দিকে। যারা পুরুলিয়া থেকে আসবেন, আর যারা আসানসোলের দিক থেকে আসবেন সুভাষ মোড় থেকে বাঁদিকে। যারা ট্রেনকে ভালোবাসে, ট্রেন তাদেরকেও ভালোবাসে। আমরা এখন চলে এসেছি এই বরন্তী লেকের দিকে, আর আমরা মাঝ রাস্তায় পেয়ে গেছি একটি রেল গেট। দেখি কোন ট্রেন আসে। গেট পড়ে আছে, দেখা যাক কি ট্রেন আসে। রেল ফ্যান ট্রাভেল ব্লগ করবে, সঙ্গে ট্রেন আসবে না, ট্রেনের দেখাও পেয়ে গেছি। কোনো মেল ট্রেনই আসছে। আমাদের ডান দিকে যেতে হবে, আর সেই রাস্তাতেই পেয়ে যাব ভালো সবচেয়ে হোটেল, এখানকার মহুলবন হিল রিসর্ট। আপনারা চাইলে ওখানে থাকতে পারেন, আমরা এখানে থাকবো না। আমরা এখান থেকে চলে যাব আজকে টুয়ার্ডস মাইথনের দিকে। আপনি চাইলে মাইথনেও স্টে করে এইগুলো সাইট সিন করে নিতে পারেন একদিনের। আমরা প্রায় চলে এসেছি বরন্তী লেকের সামনে, কিন্তু এত জনপ্রিয় পর্যটন স্থান হওয়া সত্ত্বেও কিন্তু এখানে রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না, খুবই খারাপ অবস্থা। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের হোক বা পূর্ত দপ্তরের হোক, এটা কিন্তু একটু নজরে আসা উচিত যে পশ্চিমবঙ্গের এই পুরুলিয়ায় এতগুলো আছে, এখানে মুরাটি বরন্তী ইকো ট্যুরিজমের একটা রিসর্ট আছে, যেখানে আপনারা থাকতে পারেন। আর যেটা বলছিলাম যে এই পুরুলিয়ার এই পশ্চিম প্রান্তে এত পর্যটন স্পট আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। বন্ধুরা, চলে এসেছি বরন্তী লেকের একদম পাশে। দেখুন, একদম বরন্তী লেকের পক্ষে প্রায় নেমে গেছি। এখানে কিন্তু নিচে নামতে দেয় না, আর তার সঙ্গে কিন্তু এখানে বোটিংয়ের কোনো ব্যবস্থা নেই।
বরন্তী লেক থেকে যে আশ্চর্য যেটা সৌন্দর্য যেটা হচ্ছে এই যে সানসেট হতে যাচ্ছে। সানসেট দেখতে এই বরন্তী লেক থেকে কিন্তু অসাধারণ সৌন্দর্য। আর এখানে দেখুন এই পাহাড়ের ছাওয়াটা পড়ছে কিন্তু পুরো জলের মধ্যে, কি সুন্দর লাগছে। বরন্তীতে আসবেন, বরন্তী লেকের পাশে যে রাস্তাটা আছে রাস্তা ধরে হাঁটবেন, কিছুক্ষণ সময় ভালো লাগবে। আর তার সঙ্গে আপনি উপভোগ করবেন বরন্তীর এই লেকের জাস্ট সূর্যাস্তের সময় অপূর্ব সৌন্দর্য লাগবে। কিন্তু এই সূর্যাস্তের সময় দেখে মনে হবে পুরো বরন্তী লেকের মধ্যে সূর্য অস্ত যাচ্ছে। দেখুন পুরো লেকের মধ্যে সূর্যের আলো পড়ছে, কি অপূর্ব লাগছে। দেখুন জাস্ট অসাধারণ, এক কথায় অপূর্ব। আর এই বরন্তী লেক থেকে পাশের পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে। এখানে আশেপাশে কিছু চা কফির দোকানও আছে। বিকালে এখানে আসলে এই পড়ন্ত সূর্যের বেলায় আপনারা এখানে চা কফিও কিছু খেতে পারবেন। তো আমাদের সময় নেই, চলুন এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থানে। বরন্তী লেকের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মুরাডি স্টেশন। আপনারা মুরাডি স্টেশন থেকে ট্রেন নেমেও কিন্তু ধরতে পারেন এই বরন্তী লেকের দৃশ্য। আর মুরাডি আসবেন কীভাবে? মুরাডি আসার হচ্ছে বেস্ট হচ্ছে আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন, হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আসবেন আসানসোল। আসানসোল থেকে ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে কানেক্টিং কিছু আসানসোল ভায়া আদ্রা পুরুলিয়া কিছু মেমু ট্রেন আছে, সেই ট্রেন ধরেও কিন্তু আপনারা আসতে পারেন এই মুরাডি স্টেশনে। সেখান থেকে 5 কিলোমিটার দূরত্বে হচ্ছে এই বরন্তী লেক। আমরা বরন্তী থেকে একটি গ্রামের ভিতর দিয়ে এগিয়ে চলেছি টুয়ার্ডস গড়পঞ্চকোটের দিকে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি গড়পঞ্চকোটে। এই হচ্ছে আমাদের পিছনের মন্দির গড়পঞ্চকোটের। চলুন যাই, ভিতরে যাই গড়পঞ্চকোটের ইতিহাস জানতে। এই হচ্ছে গড়পঞ্চকোটের প্রাচীন মন্দির। গড় রাজাদের আমলে তৈরি হয়েছিল এই প্রাচীন মন্দির, যা পরবর্তীকালে বর্গীয় আক্রমণ বা মারাঠাদের আক্রমণের ফলে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পুরো ইতিহাস আমি ডিটেলসে বলে দিচ্ছি। গড়পঞ্চকোট ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থল। এই স্থানটি ওই অঞ্চলের শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল। গড়পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারিপাশে প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এটি পরিখা দিয়ে ঘেরা ছিল। মূল দুর্গা পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে যেগুলি উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1872 খ্রিস্টাব্দে জেডি বেগলার গড়পঞ্চকোট ভ্রমণ করে আগদুয়ার, বাজারমহল দুয়ার, খড়িবাড়ি দুয়ার এবং দুয়ারবাদ নামক 4টি তোরণের বর্ণনা করেন। তিনি দুয়ারবাদ ও খড়িবাড়ি দুয়ারের গায়ে উৎকীর্ণ লিপিতে মল্লরাজ বীর হাম্বিরের নামের উপস্থিতি লক্ষ্য করেন, যা থেকে প্রমাণ পাওয়া যায় যে পঞ্চকোট রাজ্য মল্লভূমির অধীনস্থ হয়েছিল। গড়পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল এটি একটি পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারের রাস মন্দির। মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা ছাড়াও খোল করতাল, বাদনরত ও নৃত্যরত মানবীর মূর্তি পরিলক্ষিত হয়। 60 ফুট উঁচু কেন্দ্রীয় চূড়া বিশিষ্ট ভগ্নপ্রায় এই মন্দিরের কোনো বিগ্রহ নেই। উত্তর পশ্চিমের দিকে অপর একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, বর্তমান যার 4টি চূড়া নিশ্চিহ্ন হয়ে গেছে ও মধ্যের 40 ফুট চূড়াটি অবশিষ্ট রয়েছে। গড়ের পশ্চিম দিকে প্রস্তর নির্মিত কঙ্কালী মাতার ভগ্নপ্রায় মন্দিরের অস্তিত্ব বর্তমান। মন্দিরের সামনে অংশ অক্ষত হলেও পেছনের অংশ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। কঙ্কালী মাতা পঞ্চকোট রাজ্যের কুলদেবী হলেও বর্তমানে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। মন্দিরের প্রবেশ পথের ওপর কোনো লিপি
লিপি বা মূর্তি খোদিত ছিল, যা বর্তমানে বিনষ্ট হয়েছে। গড়ের বাম দিকে প্রস্তর নির্মিত কল্যাণেশ্বরী দেবী মন্দিরের ধ্বংসাবশেষ বর্তমান। এছাড়াও 2টি প্রায় ধ্বংসপ্রাপ্ত জোড় বাংলো মন্দির এই স্থানে অবস্থিত। এছাড়া পঞ্চকোট পাহাড়ের পাদদেশে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ও কর্মচারীদের বাসস্থান অবস্থিত। রক্ষণাবেক্ষণের অভাবে শুধুমাত্র ধ্বংস হয়ে গেল প্রসাদগুলো। এখন এদিকেও আছে, ওখানেও ভাঙা অংশ, এদিকেও ভাঙা অংশ, ওদিকেও একটি মন্দির মতো আছে, আর ওখানে আছে একটি ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে পঞ্চকোট পাহাড়। এই পুরো জায়গাটা প্রায় 11 বর্গ মাইল জায়গা জুড়ে কিন্তু রানীমহল নামে বিখ্যাত ছিল। সেই রানীমহল বর্তমান পরিস্থিতি এখন এরকম, পুরোটা ধ্বংস হয়ে গেছে। আর এই ধ্বংসের মধ্যেই এই বর্তমানে কাজ শুরু করেছে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারাই কিন্তু এখানে খুঁজে পেয়েছে এই মূর্তিটি। আর এই দেখুন ধ্বংসাবশেষ, আর এখানে একটা গভীর কুয়োর মতো আছে। অধুনা পুরুলিয়া জেলার গড়পঞ্চকোট নামক স্থানটি অতীতের একটি দীর্ঘ সময় মল্লরাজদের অধীনস্থ ছিল। বিভিন্ন লিখিত সূত্র থেকে জানা যায় যে একসময় গড়পঞ্চকোট ছিল পঞ্চকোট রাজাদের রাজধানী, কিন্তু এর ঐতিহাসিক সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। প্রচলিত প্রবাদ অনুযায়ী 80 খ্রিস্টাব্দে পঞ্চকোটের শিখর রাজবংশের প্রতিষ্ঠা করেন দামোদর শেখর। তবে শাহজাহানের আমলের সরকারি চিত্রায়িত ইতিহাস পাদোশ নামায় লিখিত সূত্র অনুসারে বিহার সুবহার অন্তর্গত পঞ্চকোটের প্রথম জমিদার হলেন বীর নারায়ণ এবং তিনি 1632 অথবা 1633 খ্রিস্টাব্দে পঞ্চকোটের জায়গির লাভ করেছিলেন। তবে আসল সত্য যাই হোক না কেন, কোনো বলপূর্বক ঘটনা বা যুদ্ধজনিত কারণে গড়পঞ্চকোট পরিত্যক্ত হয়নি। গড়পঞ্চকোটের বর্গী আক্রমণের ঘটনা সম্পর্কে যে বহুল প্রচলিত জনশ্রুতি রয়েছে, সেটিও একটি কল্পনাপ্রসূত কাহিনী ছাড়া আর কিছু নয়। ওই দূরেও কিন্তু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে প্রাসাদের। আর এখানেই আছে এই গড়পঞ্চকোটের ধ্বংসাবশেষের পিছনে এখানে একটি ক্যাফেটেরিয়া আছে, আপনারা এখানে চাইলে থাকতেও পারেন, থাকার ব্যবস্থাও আছে এই রিসর্টের মধ্যে। আর সামনে আছে একটি ওয়াচ টাওয়ার। গড়পঞ্চকোটে এসে আপনারা এখানে থাকতেও পারেন চারুলতা রিসর্টে। ফোন নম্বর দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারেন। আর এই হচ্ছে রিসর্ট, আর রিসর্টের মধ্যে একটি কিন্তু ওয়াচ টাওয়ারও আছে। মা কল্যাণেশ্বরী হোটেল, আপনারা চাইলে এখানে লাঞ্চ সারতে পারেন, কিন্তু তার আগে অর্ডার দিয়ে দিতে হবে। ফোন নম্বর দেওয়া আছে তাপস কৈবর্তর, আপনি ফোন করে আগে থেকে বলে দেবেন। আমাদের ইচ্ছা ছিল এখানে খাওয়ার, কিন্তু আমরা এখানে খেতে পারিনি, আমাদের এখানে প্রচুর সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা রঘুনাথপুরে লাঞ্চ হয়ে নিয়েছিলাম। সন্ধ্যেবেলায় একটু চা পান করে নিতে পারেন এই গড়পঞ্চকোটের মন্দিরের ঠিক পাশে। এখানে দাদা দিদি যেমন আছেন, আপনজন হোটেল, তাই তো? এখানে কি শুধু চা না আবার কিছু পাওয়া যায়? লাঞ্চ দুপুরের সময়? আচ্ছা, আগে থেকে বলতে হবে তো? হ্যাঁ, মানে এখন আম সিজন তো, এখন লোকজন কম, আগে থেকে অর্ডার দিলে ভালো হয়। আর সিজনের সময় তখন রেডি থাকে? হ্যাঁ, খাবার রেডি থাকে। আচ্ছা, ফোন নম্বর আছে আপনাদের? আগে থেকে যদি বলুন, ফোন নম্বরটা বলে দিন একটু। হ্যাঁ বলুন। 9339 এই যে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। 66। ওকে, নাম কি বললেন? আপনজন হোটেল? হ্যাঁ, আপনজন হোটেল। আপনারা যখন এখানে আসবেন, এখানে আগে থেকে ফোন নম্বরে আমি ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে দিয়ে দিলাম, সেখানে আগে থেকে ফোন করে নেবেন, ফোন করে বলে দেবেন যে কী কী খাওয়ার দরকার। আপনারা এখানে লাঞ্চও সারতে পারেন এই গড়পঞ্চকোটের ঠিক পাশে। পরবর্তী এপিসোড নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি। ধন্যবাদ।